খালাতো ভাই মিজানের সাথে আমার বিয়ে ঠিক হয়েছে। মিজান ভাই আগে থেকেই আমাকে পছন্দ করত, সেটা সে আকার ইঙ্গিতে বুঝাতে সক্ষম হয়েছে। কিন্তু আমার কখনো তার হাতে হাত রাখার সাহস হয়নি বা চেষ্টাও করিনি। কিন্তু সময় তো আর কারো জন্য থেমে থাকে না। বিয়ের বয়স পেরিয়ে যাচ্ছে, তবুও বিয়ের ব্যাপারে সম্মতি দিচ্ছিলাম না, কারণ আমার বিয়ে হয়ে গেলে বাবাকে দেখার মতো কেউ নাই। তাই বাবা ঠিক করেছে, মিজান যেহেতু আমাকে পছন্দ করে, তাই তার সঙ্গে আমার বিয়ে দিয়ে ছেলে বানিয়ে নিজের বাড়িতেই রেখে দেবে। মামা বাড়িতে বসে এসব আলাপ আলোচনা করেছে বাবা, যেটা আমি জানতাম না। কিন্তু হঠাৎ করে আমার 4 ভাইবোন ও তাদের ছেলেমেয়েরা সবাই একত্রিত হয়ে বাড়িতে হাজির। বাবা নাকি সব সম্পদ আমাকে দিয়ে দিচ্ছে, সেই খবর শুনে তারা ছুটে এসেছে তাদের ভাগটা বুঝে নেয়ার জন্য। এগুলো শোনার পর আমি বাবার দিকে তাকিয়ে আছি, বাবা মানসিকতা বুঝার জন্য। দেখলাম বাবা খুবই স্বাভাবিক, আর স্বাভাবিকভাবেই তাদেরকে বলছে, তোমরা এসেছ, আমি খুশি হয়েছি, কিন্তু তোমরা যে উপলক্ষে এসেছ ওই বিষয়ে কথা হবে আমার একমাত্র সন্তান রিনার বিয়ের পর। বড় আপা বলল, তুমি কি বললে বাবা? তোমার একমাত্র সন্তান রিনা? তাহলে আমরা কারা বাবা? বাবা কোনো উত্তর না দিয়ে ঘর থেকে বেরিয়ে গেল। আর এদিকে 4 জন মিলে আগে গজগজ করতে লাগল। যাক, নিশ্চিন্ত হলাম। বাবাকে নিয়ে আমার যত ভয়, কারণ মায়ের মৃত্যুর পর বাবা মানসিকভাবে অনেক ভেঙে পড়েছে। তারপর আবার আমার ভাই বোনেরা যেটা করেছে তাতে অনেকটা মর্মাহত। আজ 3 বছর ধরে বাবাকে ছোট বাচ্চাদের মতো আগলে রেখেছি, যেন কোনোভাবেই বাবা অসুস্থ হয়ে না পড়ে। মা চলে গেছে, বাবা ও যদি চলে যায় আমি কার আশায় থাকব? অন্যদের তো আর বাবাকে নিয়ে চিন্তা নাই। স্বার্থপরগুলো এখন এসেছে সম্পদের উপর ভাগ বসাতে। আমরা 5 ভাই বোন, 3 বোন আর 2 ভাই। বাবা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক ছিলেন। একজন শিক্ষক ও পিতা হিসেবে নিজেকে উজাড় করে দিয়েছে সন্তানদের মাঝে, যেন তারা সমাজে প্রতিষ্ঠিত হতে পারে। তাতে উনার অনেক কষ্ট হয়েছে, কারণ মাসিক যে মাসোহারা পেত তা দিয়ে সন্তানদের পড়াশোনার খরচ, এক্সট্রা খরচ চালিয়ে সংসারের জন্য অবশিষ্ট তেমন একটা থাকত না। সংসার চলত ধানি জমির ফসলের উপর নির্ভর করে। কিন্তু বাবার পাশাপাশি মাও ছিল বেশ হিসেবি। যে টাকাটা বাবা মায়ের কাছে দিত, সেটা দিয়ে মাস চালিয়ে নিত। এক কথায় অতি সাধারণ জীবন যাপনের মধ্যেই আমাদের বেড়ে ওঠা। বড় ভাই ঢাকাতে একটা প্রাইভেট ব্যাংকে চাকরি করে, আর মেজো আনিস ভাই বড় কোম্পানিতে ভালো পোস্টে আছে। দুজনেই নিজেদের ফ্ল্যাটের সংসার আর ছেলেমেয়ে নিয়ে সুখে শান্তিতে বসবাস করছে। ছেলেমেয়েরা প্রাইভেট স্কুলে পড়াশোনা করে। আর বড় 2 বোনের বিয়ে হয়েছে একই পরিবারে। বড় আপার দেবরের সঙ্গে মেজো বোনের প্রেমের সম্পর্কের মাধ্যমে পারিবারিকভাবে বিয়ে হয়। প্রথমে দুজনের মধ্যে সম্পর্ক ভালোই ছিল, কিন্তু কয়েক মাস পেরুতেই 2 বোনের সম্পর্ক হয় তিক্ততার, যাকে বলে দা কুমড়ার সম্পর্ক। ওদের কোন্দল মেটাতে আমার মা বাবা অনেক চেষ্টা করেছে, কিন্তু সব চেষ্টাই ব্যর্থ হয়েছে। অথচ আজ স্বার্থের জন্য সেই 2 বোন ও একত্রিত হয়ে এসেছে। বাবা অবসরে চলে আসলো, ভাইরা তখন টুকটাক খরচাপাতি দিত। বাবা কখনো তাদের কাছে ডিমান্ড করত না কত টাকা দিবে, বলতো ওদের যা মনে হয় তাই দিবে। প্রতি কুরবানির ঈদের সময় ভাই বোনেরা সবাই আসত, তখন পুরো বাড়িটাই হইচি পড়ে যেত। কি যে সুন্দর ছিল সেই দিনগুলো। হঠাৎ করেই মা অসুস্থ হয়ে গেল। বিভিন্ন জায়গায় ডাক্তার দেখিয়ে কোনো ফলাফল পাওয়া গেল না। অবশেষে মাকে ইন্ডিয়াতে নেওয়া হলো। ওখানে নেয়ার পর ধরা পড়ল মায়ের ব্রেইন ক্যান্সার, লাস্ট স্টেজে আছে। তবে ডাক্তারের নির্দেশ মতো চিকিৎসা চললে আরও কিছুদিন বেঁচে থাকতে পারবে। মার শারীরিক সমস্যাগুলো কয়েক মাস আগে থেকেই দেখা দিয়েছিল, কিন্তু মা কাউকে কিছু বলেনি, ভেবেছিল ঠিক হয়ে যাবে। তাই শুধু শুধু টাকা খরচ করতে চায়নি। মায়ের চিকিৎসার জন্য যখন টাকার প্রয়োজন হলো, ভাইরা সামান্য কিছু দিয়েই মুখ ফিরিয়ে নিল। বলল তাদের মাসিক কিস্তি আছে, বাচ্চাদের পড়াশোনার খরচ, তারপর সংসার, তাই আর বাড়তি টাকা দেয়া সম্ভব নয় তাদের পক্ষে। তখন বাবা নিরুপায় হয়ে পৈতৃক সম্পত্তি বিক্রি করে মার চিকিৎসা চালিয়ে গেল। ডাক্তার বলেছিল নিয়ম অনুযায়ী চললে উনি বেঁচে থাকতে পারে। তবে 7 মাস বেঁচেছে মা। তারপর একদিন চলে গেল না ফেরার দেশে। তখন এই ভাইবোনেরা এসে হাউমাউ করে কেঁদে কেটে বিদায় জানিয়ে চলে গেল। আবার আসলো 40-এর সময়। হ্যালো বন্ধুরা, গল্পটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।